মুর্শিদাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এবং এর মধ্য দিয়ে রাজনীতি 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে এবং রাজনীতির জন্য এটা চিন্তার এবং অশনির সংকেত। ডেফিনেটলি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিয়ে বেশ নাড়াচাড়া হচ্ছে, অনেকেই স্বপ্ন দেখছেন এই আসলো। আমরা তো তাকে ফেরত চাই। এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি। বেঁচে যখন গেছি আমি একদিনের অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। তাহলে কি সত্যি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে দিল্লির কাছে ট্রাভেল পাস চেয়েছেন শেখ হাসিনা? তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি নিউজ বক্সের নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলীর মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা সংবাদ শিরোনাম হিসেবে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য অন করেছেন তাদেরকে একটিমাত্র অনুরোধ করব, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে আপনাদের একটি মাত্র অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা পর্যায়ক্রমে আমরা এবারে দেখে আসি। দর্শক, গতকাল একটি ভিডিওতে পুলিশের বরাত দিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 নামে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনায় চিন্তিত পুলিশ ও প্রশাসন। তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যায়। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ সরে গেছে এবং তা পুলিশ স্বীকারও করছে, আবার তারপর সমাবেশও করেছে, এমন খবর দলটি নিষিদ্ধ হওয়ার পর গত 13 মাসে এই প্রথম আসলো। এর মধ্যে টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা মিছিল করছিল। পুলিশের এক সাঁড়াশি অভিযানে এক রাতে 68 জন গ্রেপ্তার হয়েছে। তারপরও সেখানকার নতুন সেনা হলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের শাখা মিছিল থেকে পুলিশের সরে যাওয়ার মতোই এই প্রথম এত বড় সভাগুলোরও খবর প্রকাশিত হলো গণমাধ্যমে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে। তাহলে মিছিলে সমাগম দেখে পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি? পুলিশ গণমাধ্যম স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12 মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5 জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়।
শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় ৩,০০০-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুদানা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটির সামনে এগিয়ে যান। দর্শক, এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পেয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়। সেটি দেখা গেল নোয়াখালী সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয় সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়ে। অন্যদিকে ১৬শহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের ৫ দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত ১৫টি মিছিল করেছে। ১ জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের ১২ কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। ৫ জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাগারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। পুলিশের ২টি সংস্থার ২ জন কর্মকর্তা বলছেন, দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মিছিল বের করছে। আগের তুলনায় তাদের মিছিলের আকারও বড় হচ্ছে। পুলিশ এদের দমাতে পারছে না। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এসব কর্মসূচি জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। আবার এতদিন দলটির কর্মসূচিতে ছিল পার্টির ব্যান তুলে নেওয়ার দাবি, কিন্তু ৫ জুন থেকে নানা সামাজিক অর্থনৈতিক ইস্যু যোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগেই বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছিল। নোয়াখালী ও চট্টগ্রামের পর বিষয়টি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন, এখন মাঠে সেনাবাহিনী, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে। সীমান্তে পুশিং ইস্যু নিয়ে ব্যস্ত আছে বর্ডার বাংলাদেশ। আর ২৪ আগস্টের পর থেকে পুলিশের অবস্থা বলার মতো নাই। পুলিশ হত্যার বিচারে ইনডেমনিটি দেওয়ার বিষয়টিও মাঠ পর্যায়ে পুলিশকে মর্মাহত করেছে। সম্প্রতি গণহারে উচ্চপদস্থ পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিতে বৈষম্যের জন্য পুলিশের অসন্তোষ আছে। আমরা তো তাকে ফেরত চাই। এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি। বেঁচে যখন গেছি আমি একদিন অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। তাহলে কি সত্যি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে দিল্লির কাছে ট্রাভেল পাস চেয়েছেন শেখ হাসিনা? ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়া সেরকম ইঙ্গিত দিয়েছে।
যদিও ভারত সরকার কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তারপরও হঠাৎ করে কেন ভারতের সমাজপাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এমন তৎপর হয়ে উঠল, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। শেখ হাসিনা ভারতে বসে মাঝে মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অথবা তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার হাসিনার যে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সেটার বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন ভিন্ন কথা। হাসিনার উদ্ধৃতি দিয়ে ওই সাক্ষাৎকারে বলা হয় তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং সেটি হবে মাথা উঁচু করে। তার ভাষায়, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়েই ফিরব। বিশ্লেষকদের ভাষায় তার এমন বক্তব্য কেবল নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। খুবই লক্ষণীয় বিষয় হলো এই দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশের জনগণের কাছে কোনো ক্ষমা চাননি। তার মধ্যে এখনো নেই কোনো অনুশোচনা, বরং হাসিনার অহংকার তার প্রতিটি সাক্ষাৎকারে স্পষ্ট। নিজের প্রাণ বাঁচাতে নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ সারির বেশিরভাগ নেতাই বিদেশে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে দলটির তৃণমূল নেতারাও ছত্রভঙ্গ। এমন অবস্থায় বাংলাদেশে অবস্থানরত তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ইচ্ছা করেই ছড়ানো হচ্ছে। আদতে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না রাজনীতি বিশ্লেষকরা। সাক্ষাৎকারে তিনি দাবি করেন দলের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনো দেশে সক্রিয় রয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটি কেবল সময়ের ব্যাপার। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের কথা কেবল নেতাকর্মীদের আশ্বস্ত করার কৌশল। অথচ তিনি যখন পালিয়ে যান তখন তাদের কথা একবারও ভাবেননি। ভাবলে দেশেই থাকতেন, প্রয়োজনে প্রাণ দিতেন কিংবা জেলে অবস্থান করতেন। কিন্তু তৃণমূল কর্মীদের তিনি কোনো গুরুত্ব দেননি বলেই এখন এই ধরনের কথা বলে তাদের চাঙ্গা করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে গঠিত বিএনপি সরকারের সমালোচনাও করেন। তিনি দাবি করেন বর্তমান সরকার গণতান্ত্রিক বৈধতা হারিয়েছে এবং প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে ও বিদেশে চলমান রাজনৈতিক কার্যক্রমকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হিসেবে উল্লেখ করেন। পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার এ ধরনের সাক্ষাৎকার কেবল ব্যক্তিগত অবস্থানের ব্যাখ্যা নয়, বরং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি ইঙ্গিত। তিনি বারবার স্পষ্ট করতে চাইছেন আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনীতির সক্রিয় কেন্দ্রীয় চরিত্র। দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি। বর্তমানে আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সংগঠক দেশের বাইরে অবস্থান করছেন। বিশেষ করে ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দলটির নেতাদের অবস্থানের খবর বিভিন্ন সময়ে সামনে এসেছে। এ প্রসঙ্গে আনন্দবাজারের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি, প্রাণ বাঁচানোর জন্য অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিশ্লেষকরা তার এই বক্তব্যের জের ধরে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ। যদি তাই হয় তাহলে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে হলো কেন? দেশে থেকেই পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য কিংবা মনোশক্তি কি তাদের নেই? হাসিনার দাবি, বিদেশে অবস্থানকারী নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন এবং সমাজপাতার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসবেন, এই আলোচনা অনেক দিন থেকেই চলছে। এই আলোচনা চলার আগে থেকেও একটা আলোচনা চলছে যে আওয়ামী লীগের মধ্যে সংস্কার প্রয়োজন আছে কিনা। আওয়ামী লীগ যদি সত্যিই ফিরতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের 15.5 বছরের সর্বশেষ একটানা শাসন আমলের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো তারা সংশোধন করবে কিনা। সেটা সরকার চালানোর ভুল, তা দল চালানোর ভুল, নেতা বাছাইয়ের ভুল, এই ব্যাপারগুলো তারা সংশোধন করবে কিনা। সেখানে একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দলের ভেতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এবং সেই সিন্ডিকেটটা অভিযোগ ছিল যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। সেই সিন্ডিকেটটাই আওয়ামী লীগের ভাবমূর্তি সব থেকে বেশি ক্ষতি করেছে। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যারা করেন তারা হয়তো একটু বেশি কষ্ট পাবেন কথাগুলোতে, কিন্তু এটাই সত্য যে শেখ রেহানা কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা অনেকটা বিএনপি সরকারের আমলে 2001 থেকে 2006 আমলে যে হাওয়া ভবন সিন্ডিকেটের সমালোচনা ছিল সেই সমালোচনাগুলোকেও পার করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের জন্য খুবই সুখের খবর, যেটা বাংলাদেশ টাইমস তার প্রতিবেদনে তুলে এনেছে, যে শেখ হাসিনা অবশেষে এই সিন্ডিকেট মুক্ত করতে চাইছেন দলকে। যদি শেখ হাসিনা এত বিতর্কের মুখে বসে সত্যি সত্যি দলকে সিন্ডিকেট মুক্ত এবং করাপশন মুক্ত করতে পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসাটা হয়তো মহিমান্বিত হতেও পারে। চলুন আওয়ামী লীগকে কিভাবে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছেন সর্বোচ্চ মহল, কি খবর আসছে